যে মেয়েটি ছোটবেলা থেকে পরিবারের ভালোবাসা পায়নি, সেই একদিন শ্বশুরবাড়ির মন জয় করতে এক শান্ত সাধারণ সংসারী বউয়ের রূপ নেয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তার এই সরলতার পেছনে লুকিয়েছিল এক রক্তক্ষয়ী এবং ভয়ঙ্কর অতীত। কী এমন ঘটেছিল সেই মেয়ের অতীতে, যার কারণে এক শান্ত নম্র বউকে বাধ্য হয়ে ধারণ করতে হলো এক বিধ্বংসী ও রণচণ্ডী রূপ? অতীত যখন বর্তমানের সুখের সংসারকে চারদিক থেকে ঘিরে ধরে, তখন সে কিভাবে লড়াই করবে এক কুখ্যাত অপরাধীর সাথে? আর শেষ পর্যন্ত কি সে পারবে তার ভালোবাসার মানুষকে এবং এই পরিবারকে রক্ষা করতে? চলুন সেটাই জেনে আসি আজকের এই অসাধারণ মুভির এক্সপ্লেনেশনে। তবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। গল্পের শুরুতেই অনি আর স্বর্ণা দম্পতিকে একটি বাসে দেখা যায়। অনি ৩ বছর আগে নিজের পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নিজের পছন্দের মেয়ে স্বর্ণাকে বিয়ে করেছিল। এই সিদ্ধান্তের পর অনির বাড়ির লোক তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেয়। এর মাঝে দীর্ঘ ৩ বছর পর অনি তার ছোট বোনের বিয়ের খবর পেয়ে স্ত্রী স্বর্ণাকে নিয়ে বাসে করে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথের মধ্যে অনি স্বর্ণাকে সান্ত্বনা দিয়ে বলে, হয়তো এতদিনে তার পরিবারের সব রাগ মুছে গেছে। তাই এক বুক আশা আর খুশির আমেজ নিয়ে দুজন বাড়িতে পৌঁছায়। এলাকায় আসা মাত্রই অনির ছোট ভাই স্বার্থ তাদের রিসিভ করে বাড়ির দিকে নিয়ে যায়। স্বার্থ পেশায় একজন পুলিশ অফিসার। এলাকায় বিয়ের প্রস্তুতি পুরো দমে চলছে, কিন্তু অনি আর স্বর্ণা বাড়িতে পা রাখা মাত্রই পুরো পরিবেশ থমথমে হয়ে যায়। বাবার তীব্র রাগের কারণে তিনি অনির দিকেও ফিরে তাকান না। তার চোখে অনি এখনও সেই অবাধ্য ছেলে যে পরিবারের সম্মান বিসর্জন দিয়ে প্রেম করে বিয়ে করেছিল। বাড়ির বাকি লোকজনও তাদের দেখে খুশি হওয়ার বদলে অদ্ভুত নজরে তাকাতে শুরু করে। বিশেষ করে স্বর্ণাকে উপর থেকে নিচ পর্যন্ত এমনভাবে খুঁটিয়ে দেখা হয় যেন সে এই পরিবারের কেউ নয়, বরং কোনো বাইরের মানুষ। আসলে এই পরিবারটি বেশ ঐতিহ্যবাহী এবং কঠোর রীতিনীতি মেনে চলা এক পরিবার। পরবর্তীতে বাড়ির বাকি সদস্যরা পরিস্থিতি সামাল দিয়ে ছেলে এত বছর পর প্রথমবার নিজের স্ত্রীকে নিয়ে বাড়িতে এসেছে বলে তাদেরকে বিয়ে পর্যন্ত থাকার অনুমতি দেয়। তবে পরিবারের জন্য সবচেয়ে বড় অস্বস্তির কারণ ছিল স্বর্ণা, কারণ তার সম্পর্কে কেউ কিছুই জানত না। এই কারণে স্বর্ণার শাশুড়ি তাকে নিজের সামনে বসিয়ে তার পরিবার, বাবা মা, গ্রাম এবং অতীত সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তখন স্বর্ণা জানায় যে তার বাবা মা নেই, সে ছোটবেলা থেকে একটা এতিমখানায় বড় হয়েছে। সে নিজের পরিবার, জাত, গ্রাম বা কোনো আত্মীয় স্বজন সম্পর্কে কিছুই জানে না। এসব শুনে বাড়ির লোকদের মনে হতে থাকে তাদের ছেলে কিছু না বুঝেই তাড়াহুড়ো করে একটা পরিচয়হীন মেয়েকে বিয়ে করে ফেলেছে। তারা স্বর্ণাকে শুধুমাত্র ঘরের একজন বউ হিসেবে মেনে নিয়ে একটা কোনায় পড়ে থাকতে দেয়, কিন্তু কখনো মন থেকে আপন করে নেয় না। অন্যদিকে স্বর্ণার মনে কেবল একটি ইচ্ছাই ছিল। ছোটবেলা থেকে পরিবারের ভালোবাসা না পাওয়ার কারণে সে সবসময় একটি সুখী গৃহকোণের স্বপ্ন দেখত। এখন যখন সে এমন একটা পরিবার পেয়েছে, তখন যে কোনো মূল্যে সবার মন জয় করতে চায়। তার মনে হতো যদি সে এই ঘরের একজন আদর্শ বউ হয়ে উঠতে পারে, তবে হয়তো প্রথমবার সেও আপনত্বের অনুভূতি পাবে। কিন্তু এই পরিবারের কাছে আদর্শ বউ হওয়ার মানে শুধু একজন ভালো মানুষ হওয়া ছিল না। তাদের হিসেব অনুযায়ী একটা বউয়ের পুজো আচ্ছা জানা দরকার, সুস্বাদু রান্না করা জানা দরকার এবং ঘরের প্রতিটি মানুষের পছন্দ অপছন্দ না বলতেই বুঝে নেওয়া দরকার। স্বর্ণাও মনে মনে প্রতিজ্ঞা করে যে যত কষ্টই হোক না কেন সে সব কিছু শিখে ছাড়বে। কিন্তু অনি জানত তার পরিবার কেমন, আর এই কাজটা মোটেও সহজ হবে না। পরের দিন সকালেই পুরো পরিবারের সাথে তুলসী পুজোর সময় আসে। স্বর্ণা, ঘরের সমস্ত মহিলারা খুব নিয়মকানুন মেনে পুজো করছিলেন, কিন্তু স্বর্ণা পুজোর ব্যাপারে কিছুই জানত না। শাশুড়ি যখন তাকে আরতি করতে বলেন, মঙ্গল গীতি গাইতে বলেন এবং পুজোর আচার অনুষ্ঠান পালন করতে বলেন, তখন স্বর্ণা পুরোপুরি অস্বস্তিতে পড়ে যায়। শুধু তাই নয়, যখন সমস্ত মহিলারা নিজেদের মঙ্গলসূত্রে সিঁদুর লাগাচ্ছিলেন, তখন স্বর্ণার মনে পড়ে যায় সে নিজের মঙ্গলসূত্রটি ঘরেই ফেলে এসেছে। কোনো রকমে সে যাত্রায় স্বর্ণা পরিস্থিতি সামাল নিলেও পরিবারের চোখে তার ভাবমূর্তি আরও খারাপ হয়ে যায়। তার উপর স্বার্থর স্ত্রী আনুশোয়া ছিল সবার চোখের মণি।
কারণ স্বার্থ আনুশোয়াকে সবার পছন্দে বিয়ে করে এনেছিল। এই আনুশোয়া বছরের পর বছর ধরে পুরো ঘর নিজের দায়িত্বে সামলে রেখেছে। ঘরের প্রতিটি সদস্যের পছন্দ থেকে শুরু করে পুজো এবং রান্নাঘর সব কিছুই তার হাতের ইশারায় চলত। এখন স্বর্ণা যখন নিজেকে প্রমাণ করার চেষ্টা করে, তখন স্বর্ণা এবং আনুশোয়ার মধ্যে এক অজানা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। স্বর্ণা যতবারই চেষ্টা করত ততবারই ব্যর্থ হতো, কারণ সে শহরে বড় হয়েছে। তাই ঐতিহ্যবাহী রীতিনীতি বা রান্নাবান্না কোনো কিছুতেই তার ধারণা বা মনোযোগ ছিল না। অন্যদিকে আনুশোয়া প্রতিবারই তার চেয়ে নিজেকে সেরা প্রমাণ করত। প্রতিদিনের এই ব্যর্থতায় স্বর্ণা ভেঙে পড়তে শুরু করে, কিন্তু হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে সে সিদ্ধান্ত নেয় এবার যাই হয়ে যাক না কেন সে এই পরিবারের সেরা বউ হয়ে দেখাবে। রোজ রোজ সবার সামনে লজ্জিত হওয়ার পর স্বর্ণা বুঝতে পারে যদি তাকে এই পরিবারের মন জয় করতে হয় তাহলে তাকে ঘরের নিয়মকানুন ও পদ্ধতি শিখতেই হবে। এই চিন্তা থেকে সে তার ছোটবেলার সবচেয়ে কাছের বান্ধবীকে ফোন করে, যে ওই এতিমখানাতেই তার সাথে বড় হয়েছিল। স্বর্ণা তাকে ইমোশনালি বলে যে সে রান্না করতে একদমই পারে না, আর যদি তাড়াতাড়ি কিছু না শেখে তাহলে কখনোই এই পরিবারের ভালো বউ হয়ে উঠতে পারবে না। স্বর্ণার কথা শুনে প্রথমে তার বান্ধবী আসতে রাজি হয় না। সে জানায় তার স্ত্রী তাকে একদিনের জন্য একা ছাড়ে না, তাই সে ঘরের বাইরে বেরোতে পারবে না। স্বর্ণা তখন বান্ধবীকে ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দিয়ে নিজের একাকিত্ব আর বাধ্যবাধকতার কথা বুঝিয়ে তাকে রাজি করায়। বান্ধবী তাকে সাহায্য করতে আসতে রাজি হলেও স্বর্ণা তাকে সরাসরি তাদের বাড়িতে নিয়ে আসে না, কারণ পরিবারের লোকেরা যদি তার সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করে তাহলে অযথা প্রশ্ন উঠে যাবে। এই কারণে স্বর্ণা তাকে কাছেরই একটি লজে থাকার ব্যবস্থা করে দেয়। বান্ধবী চলে আসার পর দুজন মিলে একটা নতুন পরিকল্পনা করে। প্রতিদিন ভোর হতেই বান্ধবী সুস্বাদু রান্না করত, তারপর টিফিনে প্যাক করে স্বর্ণাকে দিয়ে দিত। স্বর্ণা চুপচাপ সেই খাবার ঘরে নিয়ে আসত এবং সবার সামনে এমনভাবে পরিবেশন করত যেন সে নিজে অনেক কষ্ট করে এটি বানিয়েছে। পরিবারের লোকেরা যখন সেই খাবার খেত তখন তার প্রশংসা না করে থাকতে পারত না। ধীরে ধীরে বাড়ির লোকদের মনে হতে লাগল অনির স্ত্রী সত্যিই ঘরের কাজ শিখছে। স্বর্ণাও পুরো আত্মবিশ্বাসের সাথে পুজো এবং বাকি দায়িত্বগুলো পালন করার চেষ্টা করতে থাকে। দেখতে দেখতে বেশ কিছুদিন এভাবেই কেটে যায়। স্বর্ণার প্রথমবার মনে হতে থাকে হয়তো এবার সেই পরিবারে নিজের জায়গা করে নিতে পারবে, কিন্তু ভাগ্যের লিখন ছিল সম্পূর্ণ অন্যরকম। একদিন স্বর্ণা তার বান্ধবীর সাথে বাজারে সবজি কিনছিল। তখন স্বর্ণা বুঝতে পারে কোনো এক অপরিচিত ব্যক্তি ক্রমাগত তাদের পিছু নিচ্ছে। তারা যেই দোকানেই যাচ্ছিল সেই দোকানেই ওই অপরিচিত ব্যক্তিটিও আসছিল। প্রথমে দুই বান্ধবী ব্যাপারটাকে স্বাভাবিক ভেবে পাত্তা দেয়নি, কিন্তু বেশ কয়েকটি গলি বদলানোর পরও যখন সেই লোকটি পিছু ছাড়ছিল না তখন স্বর্ণার সন্দেহ তীব্র হয়। স্বর্ণা ভয় না পেয়ে সরাসরি লোকটির সামনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করে সে কেন তাদের পিছু নিচ্ছে। তখন সেই লোকটি স্বর্ণাকে খুব ভালো করে লক্ষ্য করে জিজ্ঞেস করে, তোমার নাম কি ঝাঁসি? এই প্রশ্নটা শোনা মাত্রই স্বর্ণার মুখের রং বদলে যায়, কিন্তু পরের মুহূর্তেই সে নিজেকে সামলে নেয়। কিছুটা রেগে গিয়ে সে বলে তার নাম ঝাঁসি নয়, এবং এর পরও যদি সে পিছু নেওয়ার চেষ্টা করে তবে তার প্রাণ চলে যাবে। স্বর্ণার এমন কঠোর এবং বিপজ্জনক রূপ দেখে তার বান্ধবী পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ সে এর আগে কখনো স্বর্ণার এই রূপ দেখেনি। ওদিকে সেই লোকটি সোজা জেলে বন্দী করুণা নামের এক ব্যক্তির কাছে যায়। করুণা ছিল একজন অত্যন্ত ভয়ঙ্কর অপরাধী। লোকটি করুণাকে জানায় আজকে সে এমন এক মেয়েকে দেখেছে যে হুবহু ঝাঁসির মতো দেখতে। ঝাঁসির নামটা শুনে করুণা কিছুক্ষণের জন্য একদম চুপ হয়ে যায়। তারপর বলে যদি মেয়েটা সত্যিই ঝাঁসি না হয় তবে তাকে মেরে ফেলা উচিত, কিন্তু যদি সে সত্যিই ঝাঁসি হয় তবে সাবধান থেকো, কারণ সে তোমাকে জীবিত ছাড়বে না। করুণার এই কথাতেই পরিষ্কার বোঝা যায় যে স্বর্ণা যদি ঝাঁসি হয়ে থাকে তবে সে কোনো সাধারণ নারী নয়। করুণার কথা মেনে নিয়ে সেই লোকটি আরও একবার স্বর্ণার পিছু নেমার জন্য রওনা হয়। অন্যদিকে স্বর্ণা তার বান্ধবীর সাহায্যে প্রতিদিনের মতো সকাল সকাল খাবার নিয়ে বাড়িতে পৌঁছায়। তখন তারা দুজনেই চুপিসারে টিফিন বদল করছিল। ঠিক তখনই বাইরে কোনো গাড়ি এসে থামার শব্দ পাওয়া যায়। স্বর্ণা জানালা দিয়ে উঁকি মেরে দেখা মাত্রই তার জ্ঞান হারানোর মতো অবস্থা হয়। বাড়ির পেছনে 4 জন সশস্ত্র লোক দাঁড়িয়েছিল, যাদের মাঝে বাজারে পিছু নেওয়া সেই লোকটিও উপস্থিত ছিল। লোকটি স্বর্ণার কাছে এসে আবারও জিজ্ঞেস করে, সত্যি করে বল, তুই কি ঝাঁসি? স্বর্ণা শেষবারের মতো তাকে সেখান থেকে চলে যাওয়ার হুঁশিয়ারি দেয়,
কিন্তু লোকটি কথা না শুনে উল্টো স্বর্ণার উপর আক্রমণ করে বসে। পরের মুহূর্তেই যা ঘটে তা দেখে চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা হয়। কিছু সময় আগ পর্যন্ত যে স্বর্ণাকে অত্যন্ত সাধারণ এবং ভীতু দেখাচ্ছিল, সেই স্বর্ণা হঠাৎ একজন দক্ষ যোদ্ধার মতো লড়াই করতে শুরু করে। বিদ্যুতের গতিতে সে এক এক করে সব আক্রমণকারীকে মাটিতে আছড়ে ফেলে। তার এই লড়াই করার ধরন দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল সে কোনো সাধারণ নারী নয়, বরং এমন এক নারী যার অতীতে কোনো বড় রহস্য লুকিয়ে আছে। বান্ধবীও স্বর্ণার এমন মারকুটের রূপ দেখে স্তব্ধ হয়ে যায়। স্বর্ণার এই আক্রমণের পর লোকটির মনে পুরোপুরি বিশ্বাস জন্মে যে এই মেয়েটিই ঝাঁসি। তাই সে মার খেয়ে তৎক্ষণাৎ আবারও জেলে বন্দি করুণার কাছে পৌঁছায়। সে এসে করুণাকে বলে এখন তার আর কোনো সন্দেহ নেই, সে যদি সাধারণ কোনো নারী হতো তবে আজ বেঁচে ফিরত না। কিন্তু যেভাবে সে একাই সবাইকে মেরে কুপকাত করল, তা থেকে পরিষ্কার বোঝা যায় যে সেই ঝাঁসি। এটা শোনা মাত্রই করুণার মুখে এক কুৎসিত হাসি ফুটে ওঠে। তার মনে হয় এত বছর পর সে অবশেষে ঝাঁসির সন্ধান পেয়েই গেল। তাই তখনই সে জেল থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা তৈরি করে। জেলের ভেতরেই করুণা একজন কয়েদিকে হত্যা করায়। তারপর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের এমন এক নাটক সাজায় যেন পুরো জেল প্রশাসনের মনে হয় ওই দুর্ঘটনায় ১৯ জন কয়েদি মারা গেছে। সেই সব মরদেহের তালিকায় করুণার নামও জুড়ে দেওয়া হয়। সরকারি নথিতে তাকে মৃত ঘোষণা করা হলেও বাস্তবে সে জীবিত অবস্থায় জেল থেকে পালিয়ে যায়। এদিকে স্বর্ণার বান্ধবী নিজের চোখে স্বর্ণার এই ভয়ঙ্কর রূপ দেখে ভীষণ ভয় পেয়ে যায়। সে ভয় কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করে, তুই আসলে কে? এত ভয়ঙ্কর লড়াই তুই কোথা থেকে শিখেছিস? স্বর্ণা বুঝতে পারে বান্ধবীর কাছ থেকে সত্য আর বেশি সময় লুকিয়ে রাখা যাবে না। তাই সে তাকে একটা নির্জন জায়গায় নিয়ে গিয়ে নিজের অতীতের সবচেয়ে বড় রহস্যটি বলতে শুরু করে। স্বর্ণা জানায় তার নাম আসলে ঝাঁসি। ছোটবেলায় বাবা মা মারা গেলে তার ঠাঁই হয়েছিল একটি এতিমখানায়। সেখানে ঝাঁসি এবং তার বান্ধবী একসাথেই থাকত, কিন্তু ভাগ্য তাদের পথ আলাদা করে দেয়। তার বান্ধবীকে একটা ভালো পরিবার দত্তক নিয়ে চলে যায়, যার ফলে বান্ধবীর জীবন সুখে শান্তিতে ভরে ওঠে। অথচ ঝাঁসি একাই সেখানে রয়ে যায়। এতিমখানার ওয়ার্ডেন ছিল অত্যন্ত নীচ এবং নোংরা মন মানসিকতার মানুষ। সে ছোট ছোট মেয়েদের সাথে খারাপ আচরণ করত এবং ভয় দেখিয়ে মুখ বন্ধ রাখতে বাধ্য করত। একদিন ঝাঁসি সিদ্ধান্ত নেয় সে যদি এখানে থাকে তবে তার জীবন ধ্বংস হয়ে যাবে। তাই সে এতিমখানা থেকে পালিয়ে যায়। এরপর সে যেখানে কাজ পেয়েছে সেখানে কঠোর পরিশ্রম করেছে, যেখানে জায়গা পেয়েছে সেখানেই রাত কাটিয়েছে। বহুদিন ঘুরে বেড়ানোর পর সে একটা লজে চাকরি পেয়ে যায়। কিন্তু সেখানেও তার জীবন সহজ ছিল না। কিছু মানুষ তার উপর কুদৃষ্টি রাখত এবং প্রতিদিন তাকে হেনস্থা করত। তখনই একদিন সেই লজে কিছু মানুষ আত্মগোপন করার জন্য আসে। তারা ছিল সরকার এবং দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করা একটি গোপন সংগঠনের সদস্য। সেই গোপন দলে অনেক সাহসী নারীও ছিলেন। ঝাঁসি জীবনে প্রথমবার এমন নারীদের দেখেছিল যারা কাউকে ভয় পেত না এবং অন্যায়ের বিরুদ্ধে বুক ফুলিয়ে দাঁড়াত। তাদেরকে দেখে ঝাঁসির নিজের ভেতরের সুপ্ত সাহস জেগে ওঠে। ঠিক সেই সময় যখন লজের এক কর্মচারী তার শ্লীলতাহানি করার চেষ্টা করে, তখন ঝাঁসি আর চুপ করে বসে থাকেনি। চরম ক্ষোভে ফেটে পড়ে সে সেই কর্মচারীকে পিটিয়ে মেরে ফেলে একদম দুনিয়া থেকেই সরিয়ে দেয়। এই ঘটনার পর ঝাঁসি উপলব্ধি করে ভয় পেয়ে তিলে তিলে মরার চেয়ে লড়াই করে বেঁচে থাকা অনেক ভালো। এই ভাবনা থেকেই ঝাঁসি সেই গোপন সংগঠনে যোগ দেয়। এই সংগঠনের সদস্যরা জঙ্গলে বসবাস করত এবং সেখান থেকেই তারা অত্যাচারীদের বিরুদ্ধে লড়াই চালাত। প্রয়োজন অনুযায়ী তারা বিভিন্ন গ্রাম ও শহরে গিয়ে নিজেদের মিশন সম্পূর্ণ করত। সেই সংগঠনের সর্দার ছিল করুণা। ঝাঁসি দলে যোগ দেওয়ার পর করুণা নিজে তাকে সব ধরনের কঠিন প্রশিক্ষণ দিতে থাকে। সময় গড়ানোর সাথে সাথে করুণা তাকে নিজের সবচেয়ে বিশ্বস্ত ও ডান হাত বাঁধিয়ে নেয়। সে ঝাঁসিকে খালি হাতে লড়াই করা, অস্ত্র চালানো এবং যে কোনো মারাত্মক পরিস্থিতিতে নিজেকে বাঁচানোর কৌশল শেখায়। ধীরে ধীরে ঝাঁসি এতটাই চতুর ও শক্তিশালী হয়ে ওঠে যে বড় বড় গুন্ডারাও তার নাম শুনলে ভয় পেতে শুরু করে। করুণা ঝাঁসিকে নিয়ে সফলভাবে অনেক মিশন চালাতে থাকে। কিন্তু এর মাঝেই করুণার মনে ক্ষমতা আর টাকার লোভ জেগে বসে। গরিবদের পাশে দাঁড়ানোর যে আদর্শ নিয়ে সে লড়াই শুরু করেছিল, তা থেকে সে পুরোপুরি বিচ্যুত হয়ে পড়ে। দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা নিয়ে সে তাদেরই হয়ে কাজ করতে শুরু করে, এমনকি নিজের বিশ্বস্ত সঙ্গীদেরও বলি দিতে থাকে।
ঝাঁসি যখন করুণার এই আসল ও ভয়ঙ্কর রূপ জানতে পারে তখন তার প্রতি ঝাঁসির সমস্ত শ্রদ্ধা ও বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যায়। তারপরেও সে নিজেকে আরও কিছুদিন মানিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু করুণা এবার খোদ ঝাঁসির দিকেই কুদৃষ্টি দেওয়া শুরু করে এবং তাকে নিজের ইচ্ছে মতো পুতুল বানিয়ে চালানোর চেষ্টা করে। এমনটা দেখে ঝাঁসি সিদ্ধান্ত নেয় করুণার মতো একজন লোভী ও বিপজ্জনক মানুষকে এভাবে খোলা ছেড়ে দেওয়া সমাজের জন্য সবচেয়ে বড় অপরাধ হবে। তবে ঝাঁসি এটাও জানত যে সরাসরি বিরোধিতা করলে তার নিজের প্রাণ চলে যেতে পারে, তাই সে একটি চরম ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয়। সে গোপনে করুণার সব অবৈধ কাজ এবং দুর্নীতির প্রমাণ জোগাড় করতে শুরু করে। বেশ কয়েক মাস সঠিক সুযোগের অপেক্ষার পর অবশেষে সে পুলিশের কাছে সব গোপন তথ্য পৌঁছে দেয়। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ জঙ্গলে অতর্কিত অভিযান চালিয়ে করুণাকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দেয়। কিন্তু কেউ জানত না করুণার এই গ্রেপ্তারের পেছনে আসলে ঝাঁসিরই হাত ছিল। এই সত্য কেবল ঝাঁসি নিজেই জানত। তবে জেলে গিয়ে করুণা প্রতিজ্ঞা করে যে বিশ্বাসঘাতক তার এই হাল করেছে তাকে সে খুঁজে বের করবেই এবং একদিন তাকে উচিত শিক্ষা দেবে। এদিকে এই সুযোগের সদ্ব্যবহার করে ঝাঁসি সেই অন্ধকার জগৎ থেকে চিরকালের জন্য বেরিয়ে যায় এবং নিজেকে পুরোপুরি বদলে ফেলে। সে নিজের নাম ঝাঁসি বদলে নতুন নাম রাখে স্বর্ণা। পরবর্তীতে ঘটনাক্রমে তার পরিচয় হয় অনির সাথে। অনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিল। ধীরে ধীরে স্বর্ণা অনিকে ভালোবাসতে শুরু করে এবং অনিও প্রথম দেখাতেই স্বর্ণার প্রেমে পড়ে যায়। এরপর অনি তার পরিবারের তীব্র অমত থাকা সত্ত্বেও নিজের সিদ্ধান্তে অটল থেকে স্বর্ণাকে বিয়ে করে। স্বর্ণা এক সম্পূর্ণ নতুন পরিচয়ে অনির হাত ধরে নতুন জীবন শুরু করে। এই ফ্ল্যাশব্যাক সিন শেষ হলে স্বর্ণা ইমোশনাল হয়ে তার বান্ধবীকে বলে, আজকে আমি যে সাধারণ ও শান্ত জীবনটা কাটাচ্ছি তা পাওয়ার জন্য আমাকে অতীতে অনেক কিছু হারাতে হয়েছে। স্বর্ণা আরও যোগ করে, আমার স্বামী অনিও আমার অতীতের ব্যাপারে কিচ্ছু জানে না। সে আমাকে মন থেকে ভালোবেসেছে, বিশ্বাস করেছে এবং একটা নতুন সুন্দর জীবন দিয়েছে। আমি তাকে কোনোভাবেই হারাতে চাই না, এমনকি এই পরিবারকেও না। স্বর্ণা তার বান্ধবীর কাছ থেকে এই কথা আদায় করে নেয় যে এই সত্য যেন কোনোদিন অন্য কারো কান পর্যন্ত না পৌঁছায়। কিন্তু স্বর্ণা জানত না যে অতীত থেকে সে মুখ লুকিয়ে পালিয়ে বেড়াচ্ছে, সেই অতীত অত্যন্ত ভয়ঙ্করভাবে আবারও তার জীবনে ফিরে আসতে চলেছে। এদিকে জেল থেকে নাটকীয়ভাবে পালিয়ে যাওয়ার পর করুণা সবার আগে স্বর্ণাকে খুঁজে বের করে। সে সরাসরি স্বর্ণার সামনে এসে দাঁড়ায় এবং তাচ্ছিল্যের সুরে বলে তার বিশ্বাসই হচ্ছে না যে ঝাঁসির মতো এক দুর্দান্ত লড়াকু মেয়ে বিয়ে করে আজ একজন অতি সাধারণ সংসারী নারী হয়ে গেছে। করুণা তাদের পুরনো দিনগুলোর কথা মনে করিয়ে দিয়ে আরও বলে যে সেই ঝাঁসিকে শক্তি দিয়েছিল, তাকে বাঁচতে শিখিয়েছিল, আর আজকে সেই ঝাঁসি তাকে ছেড়ে অন্য কারোর স্ত্রী হয়ে গেল। তখন স্বর্ণা নিরুপায় হয়ে হাতজোড় করে করুণার কাছে অনুনয় বিনয় করতে থাকে। সে বলে এখন আর সেই অন্ধকার দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক নেই। তার বিয়ে হয়ে গেছে এবং সে নিজের একটা পরিবার পেয়েছে। এখন সে শুধু শান্তিতে নিজের জীবনটুকু কাটাতে চায়। এসব কথা শুনে করুণা মুখে বলে, ঠিক আছে, সব মেনে নিচ্ছি। এই বলে সে তখন চুপচাপ চলে যায় এবং আপাতদৃষ্টিতে মনে হয় সে সব কিছু মেনে নিয়েছে। কিন্তু পরক্ষণেই দেখা যায় তার মনে স্বর্ণাকে পাওয়ার সেই পুরনো উন্মাদনা এখনও শেষ হয়নি। সে আগেও তাকে কুদৃষ্টিতে দেখত এবং আজও তার সেই নোংরা মানসিকতা বিন্দুমাত্র বদলায়নি। এবার সে স্বর্ণাকে ব্ল্যাকমেল করা শুরু করে। করুণা হুমকি দিয়ে বলে যদি সে তার কথা না শোনে তবে সে তার স্বামী এবং পুরো পরিবারকে জানিয়ে দেবে যে আজকের এই সাধারণ স্বর্ণাই আসলে একসময়কার উগ্রবাদী সংগঠনের ভয়ঙ্কর নারী যোদ্ধা ঝাঁসি। ওদিকে বাড়িতে তখন ছোট বোনের বিয়ের প্রস্তুতি পুরোদমে চলছিল, তাই স্বর্ণা চরম মানসিক অশান্তিতে ভুগলেও পরিবারের সুখের কথা চিন্তা করে কাউকে কিছু বলতে পারছিল না। এরই মধ্যে করুণা নিজেকে স্বর্ণার দূর সম্পর্কের আত্মীয় পরিচয় দিয়ে অনির গ্রামের বাড়িতে পৌঁছে যায়। সেখানে সুযোগ বুঝে সে স্বর্ণাকে চরম হুমকি ও ভয় দেখিয়ে বলে যদি সে চুপচাপ তার সাথে না চলে যায় তবে সে এই বাড়ির প্রত্যেকটি সদস্যকে জ্যান্ত কবর দেবে। এবার স্বর্ণা সত্যি সত্যিই ভয় পেয়ে যায়, কারণ সে খুব ভালো করেই জানত করুণা কতটা নিষ্ঠুর এবং সে নিজের হুমকি সত্যি করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। স্বর্ণা বুঝতে পারে এখন আর সত্য লুকিয়ে রাখলে বিপদ কমবে না, বরং আরও বাড়বে। তাই সে আর দেরি না করে অনির ছোট ভাই স্বার্থের কাছে যায়। স্বার্থ পুলিশ অফিসার হওয়ায় স্বর্ণা নিজের অতীতের পুরো গল্প এবং করুণার জেল থেকে পালিয়ে যাওয়ার সমস্ত চক্রান্ত খুলে বলে। স্বর্ণা যখন স্বার্থকে এসব জানাচ্ছিল ঠিক সেই সময় অনিও সেখানে চলে আসে।
পরিস্থিতি এমন দাঁড়ায় যে স্বর্ণা বাধ্য হয়ে অনিকেও তার জীবনের পুরো সত্যটা জানিয়ে দেয়। স্বর্ণার পেছনের এই ভয়ঙ্কর ইতিহাস শুনে অনেক কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার এত শান্ত ও সাধারণ স্ত্রীর অতীত এতটা বিপজ্জনক ও রক্তক্ষয়ী ছিল। কিন্তু কিছু সময় পর সে স্বর্ণার ভেতরের কষ্ট ও নিরুপায় অবস্থার কথা বুঝতে পারে। অনি স্বর্ণাকে সান্ত্বনা দিয়ে বলে, মানুষের আসল পরিচয় তার অতীত নয়, বরং তার বর্তমান। এরপর অনি এবং তার পুলিশ কর্মকর্তা ভাই স্বার্থ মিলে করুণাকে ধরার একটা নিটোল পরিকল্পনা তৈরি করে। তারা করুণার একটা ছবি উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের কাছে পাঠিয়ে জানায় যে যাকে সরকারি নথিতে মৃত ঘোষণা করা হয়েছিল সে বাস্তবে এখনও জীবিত। পুলিশ এই সত্য জানতে পারা মাত্রই পুরো এলাকায় করুণাকে ধরার জন্য চিরুনি অভিযান শুরু করে। শেষমেশ করুণা ধরাও পড়ে, কিন্তু চতুর করুণা পুলিশের হেফাজত থেকে আবারও পালিয়ে যেতে সক্ষম হয়। এবার সে প্রতিজ্ঞা করে স্বর্ণার পুরো পরিবারকে শেষ না করে সে দম নেবে না। এদিকে স্বর্ণা বুঝতে পারে যে এখন আর আংশিক সত্য লুকিয়ে কোনো লাভ নেই, তাই সে পুরো পরিবারকে একসাথে বসিয়ে নিজের জীবনের প্রতিটি গোপন অধ্যায় এবং করুণার আসল রূপ প্রকাশ করে দেয়। শুরুতে বাড়ির লোকজন তার এই ভয়ঙ্কর অতীত শুনে স্তব্ধ হয়ে যায় এবং কেউ কেউ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলে সে এত বড় একটা সত্য এতদিন কেন লুকিয়ে রেখেছিল। কিন্তু যখন তারা স্বর্ণার বাধ্যবাধকতা, অনাথ জীবনের একাকিত্ব এবং ছোটবেলা থেকে সহ্য করা কষ্টের কথা জানতে পারে, তখন পুরো পরিবার সব রাগ ভুলে একজোট হয়ে তার পাশে এসে দাঁড়ায়। বিশেষ করে তার শাশুড়ি, যিনি আগে তাকে কোনোভাবেই মেনে নিতে পারেননি, তিনি এবার স্বর্ণাকে পরম মমতায় বুকে জড়িয়ে ধরে বলেন, তোমার অতীত যেমনই হোক না কেন, আজ থেকে তুমি এই বাড়ির সম্মানিত বউ। ঠিক তখনই রাতের অন্ধকারে করুণা তার সশস্ত্র দলবল নিয়ে পুরো বাড়িটি চারদিক থেকে ঘিরে ফেলে। এখন আর এই লড়াইটা শুধু স্বর্ণা আর করুণার ব্যক্তিগত শত্রুতা ছিল না, বরং এটা হয়ে উঠেছিল একটা নির্দোষ পরিবারকে বাঁচানোর যুদ্ধ। স্বর্ণা তার পরিবারকে পরিষ্কার জানিয়ে দেয় সে আর কোনো অবস্থাতেই এই অপরাধীর সামনে মাথা নত করবে না। কিছুক্ষণের মধ্যেই করুণা তার দলবল নিয়ে দরজা ভেঙে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। করুণার হাতে ছিল ভারী বন্দুক আর চোখে শুধু প্রতিশোধের আগুন। সে বাড়িতে ঢুকে শেষবারের মতো স্বর্ণাকে বলে সে যদি এখনও তার সঙ্গে চলে যেতে রাজি হয় তবে বাকিদের প্রাণ ভিক্ষা দেওয়া হবে। কিন্তু স্বর্ণা ভয় পাওয়ার পাত্রী ছিল না। সে শক্ত হয়ে দাঁড়িয়ে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সে কোথাও যাবে না। এতে করুণা চরম ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পরের মুহূর্তেই দুই পক্ষ থেকে তুমুল গুলি চলা শুরু হয়। পুরো বাড়িটি মুহূর্তের মধ্যেই একটি রণক্ষেত্রে পরিণত হয়। স্বার্থ এবং তার সাথে থাকা পুলিশ সদস্যরা পুরো শক্তি দিয়ে লড়াই শুরু করে, কিন্তু করুণার গুন্ডারা যখন অনবরত চারদিক থেকে আক্রমণ চালিয়ে ঘরের সবাইকে বিপদে ফেলে দিচ্ছিল, তখন স্বর্ণা আর নিজেকে ধরে রাখতে পারেনি। সে আবারও তার সেই পুরনো লড়াকু ঝাঁসি রূপে ফিরে আসে। বিদ্যুতের গতিতে সে একাই বেশ কয়েকজন সশস্ত্র গুন্ডাকে মাটিতে আছড়ে ফেলে সোজা করুণার মুখোমুখি হয়। দুজনের মধ্যে এবার শুরু হয় জীবন মরণ হাতাহাতি লড়াই। করুণা যে কোনো মূল্যে স্বর্ণাকে জীবিত নিজের সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু স্বর্ণা এবার চিরকালের জন্য করুণার এই পাপের খেলা শেষ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। এক পর্যায়ে করুণার রাগের মাথায় স্বর্ণাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়। গুলি লাগার সাথে সাথেই স্বর্ণা মারাত্মক আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে, যা দেখে পুরো পরিবার আতঙ্কে চিৎকার করে ওঠে। কিন্তু শেষ নিঃশ্বাস পর্যন্ত হার না মানা স্বর্ণা ঠিক তখনই মাটিতে পড়ে থাকা একটি ধারালো ছুরি তুলে নেয় এবং নিজের শেষ শক্তি দিয়ে করুণার ওপর ঝাঁপিয়ে পড়ে। ছুরিটি সরাসরি করুণার বুকে গিয়ে বিঁধে যায়। কিছুক্ষণের মধ্যেই করুণা মাটিতে লুটিয়ে পড়ে এবং সেখানেই তার মৃত্যু হয়ে যায়। আর তার সাথে সাথেই তার দীর্ঘদিনের সন্ত্রাসের রাজত্ব চিরকালের জন্য শেষ হয়ে যায়। এরপর অনি এবং পরিবারের সবাই মিলে দ্রুত রক্তাক্ত ও অচেতন স্বর্ণাকে হাসপাতালে নিয়ে যায়। সময়মতো উন্নত চিকিৎসা পাওয়ায় স্বর্ণার নিশ্চিত মৃত্যুর হাত থেকে প্রাণে বেঁচে ফেরে। করুণার মৃত্যুর সাথে সাথেই স্বর্ণার জীবনের সবচেয়ে বড় ভয় ও অতীতের কালো ছায়া চিরতরে দূর হয়ে যায়। সবচেয়ে বড় বিষয় ছিল যে পরিবার একসময় তাকে মন থেকে মেনে নিতেও দ্বিধা করছিল, আজ সেই পরিবারই তার পাশে পাথরের মতো শক্ত ঢাল হয়ে দাঁড়িয়েছিল।
হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার পর শাশুড়ি তাকে আবারও বুকে জড়িয়ে ধরে বলেন, মানুষের পরিচয় তার অতীত দিয়ে নয়, বরং তার বর্তমানের ত্যাগ ও কাজ দিয়ে হয়। কিছুদিন পর স্বর্ণা পুরোপুরি সুস্থ হয়ে ঘরের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় এবং নিজেকে এই বাড়ির একজন আদর্শ ও যোগ্য বউ হিসেবে প্রমাণ করে। যে সম্মান, ভালোবাসা ও আপনজন পাওয়ার স্বপ্ন স্বর্ণা ছোটবেলা থেকে দেখে আসছিল, অবশেষে সে তা নিজের বীরত্ব দিয়ে অর্জন করে নেয়। আর এই সুন্দর ও স্বস্তির সমাপ্তির মধ্য দিয়েই গল্পটি শেষ হয়। তো মুভিটির কাহিনী কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন।